মাননীয় উপাচার্য, আমি সুজাউদ্দিন ছোট, আমি এটিএন বাংলায় কাজ করি। আমি এই দিকে, আমি দক্ষিণ দিকে, উত্তর দিকে। তো আপনার লিখিত বক্তব্যের দ্বিতীয় পাতায় এবং নানান ধরনের অপকর্মের কারণে বিশ্ববিদ্যালয় নষ্ট হতে পারে না। আমি মনে করি যে তারাই নষ্ট করেছে, তারাই নষ্ট হয়েছে, ইমেজ নষ্ট হতে পারে, বাট বিশ্ববিদ্যালয় নষ্ট হয়েছে এই কথাটা আমার মনে হয় না দিলেই ভালো হতো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বিগত ভিসিদের দুর্নীতির ব্যাপারে আপনারা কি ভূমিকা নেবেন, কি পদক্ষেপ নেবেন, এবং আপনারা আশা করি দৃষ্টান্ত স্থাপন করবেন, এই বিষয়টা একটু জানাবেন। আর মেয়েদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, নানান ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, এবং যেগুলো মিডিয়াতে আসছে বিভিন্নভাবে, এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ, এ ব্যাপারে আপনারা কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবেন কিনা বা নেবেন কিনা? জি, আপনি প্রথমে যে প্রসঙ্গটা টেনেছেন সেটা হলো একটা শব্দগত ব্যাপার আর কি, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে পরিবেশ নষ্ট করতে, একটা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে যে আপনার 80% মানুষ খারাপ হতে হয় তা না, 10% মানুষ বা ইভেন 5% মানুষও একটা প্রতিষ্ঠানকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যে প্রতিষ্ঠানটা প্রপারলি ফাংশনিং থাকে না। আমি আপনার সাথে একমত, শব্দটা অনেক কঠিন শব্দ হয়ে গেছে আর কি। তো এই ব্যাপারে আপনার সাথে একমত। তবে আমরা যেহেতু প্রতিদিন এই প্রতিবন্ধকতাগুলো ফেস করছি, আমরা আসলে জানি যে কত জায়গাতে কতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, অসংখ্যভাবে অসংখ্য জায়গায় করা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো যে বিভিন্ন দুর্নীতির ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রার অফিস, আমরা দুদকের সাথে আমরা সমন্বিতভাবে কিছু কাজ করার চেষ্টা করছি। এগেইন আপনি জানেন, আপনারা সাংবাদিকরা জানেন যে এই প্রক্রিয়াগুলো, আমার নিজের জায়গা থেকে আমি বলবো এই প্রক্রিয়াগুলো স্লো, এবং ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি আমরা একটা করেছি, এবং সেখানে আমরা সবার জন্য অভিযোগের জন্য একটা সুযোগ করে দিয়েছি। এই জায়গাটাতেও খুব বেশি অভিযোগ আসছে না, যেটা হচ্ছে যে বিভিন্নভাবে অভিযোগ লোকে বলছেন, কিন্তু যখনই রিটেন ডকুমেন্ট এবং ফর্মাল কথা বলা হচ্ছে তখনই সেই জায়গাতেই যেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বের একটা পরিবেশ আছে। নারীদের ব্যাপারে আমি এটাকে আসলে শুধু নারীর ইস্যু বলে দেখি না, পুরুষ এবং নারী উভয়েরই সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমরা সাইবার বুলিংয়ের জন্য নির্বাচন কমিশন একটা সেল কাজ করছে। এগেইন আমাদের জন্য খুব সুবিধা হয় যদি ফর্মাল অভিযোগগুলো ফর্মালি আসে। ফর্মাল অভিযোগগুলো যখন ফর্মালি আসে, ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং সেই ক্ষমতা তাদের আছে আর কি। তো তারা আসলে সন্দেহ করি তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে থাকার মতো যোগ্যতা আছে কিনা আর কি। তো এগুলোর ব্যাপারে নিশ্চয়ই কঠোর ব্যবস্থাই নেওয়া হবে আর কি। আপনাকে ধন্যবাদ। মীর কাদের, আমি একটা প্রশ্ন করি আর কি। আপনি যেটা বললেন যে মৌখিক পরীক্ষা কিভাবে নেওয়া হয় আপনি সেটা বললেন, কিন্তু আমার একটা জানার বিষয় যে লিখিত পরীক্ষা কারা নেয়, কারা প্রশ্ন করে, কারা খাতা দেখে, এই বিষয়ে একটু বলবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে বিজ্ঞাপিত পদের 3 গুণ আর কি মৌখিক পরীক্ষায় টেকানো হয়। এখন যদি একটা বিভাগে 8টা ডিসিপ্লিন থাকে, এখন কোনো ডিসিপ্লিনে লিখিত পরীক্ষা যদি একজন পাশ করে, সেক্ষেত্রে আসলে কী করা হবে? প্রথম প্রশ্নের উত্তর, প্রথম, লিখিত পরীক্ষার কোনো পাস মার্ক নাই। সবচেয়ে বেশি যিনি পান, তারপরে যিনি পান, তারপরে যিনি পান, তারপরে যিনি পান, যদি 15 জন, যদি 5টা পদ থাকে, আমাদের টার্গেট থাকে আমরা 15 জনকে বাছাই করব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 15 নম্বর। কাজে এখানে কোনো পাস মার্কের ব্যাপার নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় তারাই প্রশ্ন করেন যারা ওই বিষয় সম্পর্কে জানেন। যারা জানেন না তারা কেউ প্রশ্ন করেন, এবং কেউ একটা প্রশ্ন করে না। যেমন আজকে যে পরীক্ষাটা হচ্ছে, এই লিখিত পরীক্ষায়, এগুলো যদিও ভিতরের ব্যাপার, শুধুমাত্র যে 2 জন সাবজেক্ট এক্সপার্ট করেছি আমি, যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের অংশগুলোর উত্তর শুধুমাত্র তারাই দেখবেন, আর কেউ তার সাথে ইনক্লুডেড থাকবেন না। কোডিং ডিকোডিংয়ের কাজটা কে করেছেন, যারা প্রশ্ন করেছেন তারাও করবে না, আমি প্রশ্ন বাছাই করেছি আমিও করব না। বোর্ডে আরও যে 2 জন সদস্য আছেন তাদের ভিতরে একজন খাতাগুলো সব নিয়ে এসে সেখানে কোড নাম্বার
বসিয়ে দেবে এবং যখন খাতা পরীক্ষণ হবে সেই পরীক্ষণ যেই খাতার উপরে হবে সেই পরীক্ষা আর কোনো কিছুই জানেন না আমাদের তরফ থেকে, ওই কোড নাম্বারের বাইরে আমাদের তরফ থেকে তারা আর কোনো কিছুই জানেন না। তারপরে তারা দুজন নাম্বার দেবেন, সেই নাম্বার টোটাল করা হবে এবং বিজ্ঞপিত পদকে সামনে রেখে ওই যে 3 গুণ আমরা আপাতত নেব, ওই 3 গুণে কমন নাম্বার থাকলে সেই নাম্বারটাকেও ওখানে অ্যাকোমোডেট করা হবে। এই হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের তরফ থেকে আমরা অস্বচ্ছতার জায়গাগুলোকে এলিমিনেট করেছি আমাদের জায়গা থেকে। যদি কোনো অভিযোগ আসে আমরা সেই অভিযোগ শুনছি, কিন্তু অপ্রমাণিত একটা ডিসিপ্লিনে 4 জন পরীক্ষা দিয়েছিল, সেখানে একজনকে ডেকে আনা হয়েছে লিখিততে। তো স্বাভাবিকভাবে তিনি যখন ভাইভাতে যাবেন তিনি তো একজনই হয়েছে, ভাইভা বোর্ডও বসেছে না, আপনি ঠিক বলেননি। কোনো জায়গাতে যদি ওই ওখানে যে কোশ্চেনটা করা হয়েছে দ্যাট ওয়াজ কমন কোশ্চেন। কমন কোশ্চেন যদি হয় 8টা ডিসিপ্লিনের জন্য, একটা জিনিস বুঝবেন, এটা শিক্ষার ব্যাপার। আমার কি মনে হয়, আমার মনে হয় এমন হলে ভালো হতো, এই হলে ভালো হতো না। শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি 8টা ডিসিপ্লিনের কথা চিন্তা নিতে পারি, অ্যাপ্রোচটা হচ্ছে এইরকম যে 8টা ডিসিপ্লিনের জন্য আমরা 8টা কোশ্চেন করব, এটা একটা অ্যাপ্রোচ। 8টা ডিসিপ্লিনের জন্য যদি আমরা 8টা কোশ্চেন করি সেই অ্যাপ্রোচে একভাবে হবে। ওই 8টা ডিসিপ্লিনেরই স্পেশালিটি তৈরি হওয়ার আগে কিছু কমন বিষয় ছিল। আমরা যদি বলি যে আমরা জেনারেল কোশ্চেন করব ওই কমন বিষয়গুলো নিয়ে, তাহলে মোটেই ডিসিপ্লিন ওয়াইজ আলাদা কোশ্চেন করার দরকার নাই। সেখানে যদি আমি বলি, আমাকে একটু ব্যাখ্যা করতে দেন, সেখানে যদি ওই 8টা পদ থাকে বা 7টা পদ থাকে, আমরা যদি মনে করি যে আমরা 24 জনকে টানব, তাহলে আর ওই ডিসিপ্লিন ওয়াইজ 1, 2, 3 করার আমার কোনোই দরকার নেই। আপনার কি মনে হয় সেটা গুরুত্বপূর্ণ না। যারা এক্সপার্ট তারা যদি কমন কোশ্চেন করেন তাহলে তারা কমন কোশ্চেন থেকে 3 গুণ টানবেন। যদি আলাদা আলাদা কোশ্চেন করেন তাহলে প্রতি ডিসিপ্লিন থেকে একটা করে পদ থাকলে অন্তত 3 জন ডাকবেন। দুটো পদ্ধতি ভ্যালিড না, কথা তো সেটা আমার প্রশ্নটা আমি একটু আচ্ছা হ্যালো না। আপনি স্যার আমরা একটু স্যার আমি সৈয়দ সাকিব বলছিলাম রাজশাহী হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের বলেন, সহসভাপতি। অনেক সময় হয়েছে, এত সময় একজনকে আমি দেবো না। জি স্যার, আমি সৈয়দ সাকিব বলছিলাম স্যার, আমি এদিক থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি, আমি বাংলা ভিশন অনলাইনে কাজ করছি আর ডেইলি সানে আছি। আর যে বিষয়টা আপনি বলেছেন যে মত প্রকাশের সৃষ্টি করা, আমরা কোনো নারী হলের প্রভোস্টকে আজকে দেখতে পাচ্ছি না। গতকালকে শাখা ছাত্র দলের হল ইউনিটের একজন সহসভাপতি যে ভাষায় এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে অপমান করেছে, তারও আগে আপনার মনোনীত একজন প্রভোস্ট একই হলের নারী শিক্ষার্থীদের একই শব্দ চয়ন করেছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। সংবাদকর্মীরাও নিউজ করেছিলেন। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা, এটা সূত্র ধরে যেটা বলছি যে মত প্রকাশের স্বাধীনতা কি শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য কিনা? নারী হলগুলোতে আমাদের কাছে অভিযোগ আছে, তারা অভিযোগটা পর্যন্ত করতে পারে না। তাদের অভিযোগ হচ্ছে তাদের যে আয়া, মালি, গার্ড তাদের সাথে রীতিমতো দুর্ব্যবহার করে। হল সুপাররা থাকে, তারা মানে যথেচ্ছভাবে একটা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, তারা জুনিয়র স্কলার, তাদেরকে যে ভাষায় অপমান করা হয়, এবং ওই হলের নারী প্রভোস্টরা আবার রাত 11টার পরে কোনো শিক্ষার্থী যদি আসেন সেটার জন্য লিস্ট করে জানান দেন যে তাদেরকে তলব করা হয়েছে। প্রভোস্ট কাউন্সিলর থেকে একটা বক্তব্য আসে যেগুলো হল প্রভোস্টের এখতিয়ার। আপনি তো এই ইউনিভার্সিটির চিফ এক্সিকিউটিভ, আপনি সবার মানে এক্সিকিউশনটা করেন আপনার জায়গা থেকে, তো আপনার এই বক্তব্যগুলো কি মাননীয় উপাচার্য, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আমরা আর কোনো কথা আছে কিনা? না 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 স্যার, আমি নূর হাসান স্যার। না, একটা করে স্যার এটার সাথে একটু সংযুক্তি ছিল স্যার। স্যার এই যে এদিকে স্যার বাম পাশে স্যার এদিকে স্যার, এটার সাথে একটা সংযুক্তি ছিল যে আজ পর্যন্ত যতগুলো নারী হেনস্থার ঘটনা ঘটেছে
গতকালকে ছাত্র দলের সেই নেতা তার বিরুদ্ধে ছাত্রদল অলরেডি একটা উদ্যোগ নিয়েছে, তাকে আজীবন বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলার মতন আজ পর্যন্ত কি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং গতকালকে নারী শিক্ষার্থীদেরকে রাত 10টার পরে তাদের হলের বাইরে, তো এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা উদাসীনতা করছে? আমি বলবো না কতটা অভিযোগ পর্যন্ত করছে না। আমি আজকে পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে আগে কি হয়েছে জানি না, উপাচার্যের দফতর এবং অফিস সবার জন্য উন্মুক্ত। কারা যে আসছে আর কারা যে আসছে না, তারা একবার আমার কাছে অ্যাপ্রোচ করার পরে বলুক যে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি। কথাটা হলো, আর প্রপোজদের ব্যাপারে যে কথাটা বলেছেন আর কি, আমরা আবারও যেভাবে করি সেটা হচ্ছে আমরা নারী পুরুষ হেনস্থাকেই আমরা কোনো অবস্থাতেই টলারেট করতে চাই না। নারীদের কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, তাদের মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, ছাত্রদের মর্যাদাও ঠিক সেই একইভাবে গুরুত্বপূর্ণ। ফর্মাল কমপ্লেইন্ট যখন আসে তখন সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। আনফর্চুনেটলি এইখানে ঝড় তোলা হয় কিন্তু ফর্মাল কমপ্লেইন্ট আসে না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা হলো আমরা ফর্মাল কমপ্লেইন্টের জন্য অপেক্ষা করব না, আমাদের কানে আসবে, আমরা প্রয়োজনে তাদেরকে ডেকে নেব, ডেকে নিয়ে আমরা তাদেরটা শুনে আমরা অ্যাকশানে যাব। কথাটা হলো যে জিনিসগুলো আপনারা বলেন, আপনাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনও জানা থাকা উচিত বা আপনারা জানেন যে অভিযোগ ফর্মালি আসে না, অ্যাট সাম লেভেল আমাদের কাছে ফর্মাল অভিযোগ আসতে হবে, এবং ফর্মাল অভিযোগ যদি না আসে তাহলে আমরা আইনগতভাবে অ্যাকশানে যেতে পারি না। এখন যেহেতু ফর্মাল অভিযোগ আসে না, সংবাদপত্রে আসে, একবারের জন্য আপনাদের এই থাকা উচিত না যে সংবাদপত্রে আসাটা একটা ফর্মাল অভিযোগ। অফকোর্স নট। সংবাদপত্রে যা আসে তার ভিতরেও কথা থাকে, সবসময় যে সত্য আসে তাও নয়, কিন্তু সংবাদপত্রে যেটা আসা এটা ফর্মাল কমপ্লেইন্ট না। ফর্মাল কমপ্লেইন্টটা এসছে এবং প্রশাসন অ্যাড্রেস করেনি, এরকম একটি কেসও নাই। যেহেতু ফর্মাল কমপ্লেইন্টটা আসে না এবং আমরা ধরেই নিচ্ছি যে কারণেই হোক আসে না, আমরা যারা সংক্ষুব্ধ তাদেরকে ডেকে তাদের কথা শুনে আমরা এগোবো, এবং সেটা এগোনোরও একটা আইনগত ছাতা আমাদের মাথার উপরে থাকতে হবে। বলতে পারে যে আমার বাড়িতে চুরি হয়েছে, আমি থানায় কেস দিইনি, পুলিশ আমাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে বলল যে তোমার কথাগুলো বলো, আমি সেইটা নিয়ে এগোলাম, এর লিগা সেটার ব্যাপারে আমার ইভেন উদাসীন হওয়ারও সুযোগ নেই। আমাদের কাজ করার সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাটাকে কাজে লাগিয়ে যারা আহত হচ্ছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। শান্ত আইনটা কি চালু আছে মাননীয় উপাচার্য? একটু বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার জানা মতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে কোথাও সান্ধ্য আইন বলে কোনো কিছু নেই। মাননীয় উপাচার্য, আমি বাইরুল ইসলাম বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে। একটি রাষ্ট্র নির্বাচন পরিচালনার জন্য একটি শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশন গঠন করেছেন, কিন্তু আমরা ঠিক গত 31 তারিখে দেখলাম যে রাষ্ট্র নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সেখানে একটি পক্ষ আগে থেকে দখল দিয়ে শেষ দিনের যে নির্বাচনী কার্যক্রম আছে সেটিকে ব্যাহত করছেন, এবং সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আরেকটি রাজনৈতিক পক্ষ থেকে তারা নিজেরা ধাক্কাধাক্কি এবং ধস্তাধস্তি করে ওই জিনিসটা, ওইখানে একটা ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সেটা দফায় দফায়, এবং সেখানে পরিস্থিতি বিরাজ করছিল। তো সেখানে এরকম একটা পরিস্থিতি হচ্ছে এবং প্রশাসনকে বলা যায় নীরব ভূমিকায় রয়েছে। তো আসলে সামনের দিনগুলোতে নির্বাচন নিয়ে আরো পরিস্থিতি তৈরি হতে পারে, এই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি ধরনের ভূমিকা থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কি ধরনের একটা হুমকি থেকে যায়? 1 নম্বর প্রশ্ন স্যার। দ্বিতীয় একটা প্রশ্ন আছে স্যার, রাষ্ট্র নির্বাচনের ঠিক সামনে গতকালকে আমরা জেনেছি যে ছাত্র দলের কয়েকজন নেতা এবং সাবেক কয়েকজন এই দুটি প্রশ্ন উত্তর। আরেকটা সঙ্গে স্যার আরেকটা প্রশ্ন আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য কি সেনাবাহিনী কি রাষ্ট্র নির্বাচনে থাকবে কি না, এই বিষয়টা কি? আমি প্রথমে তৃতীয় প্রশ্নের উত্তর দিই। আমি মনে করি না
রাকসু নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন। এর পরিবেশ পরিস্থিতি, পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার ভিতরে আছে। আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাকসু নির্বাচন হয়ে যেত, আমি তাতে খুশি হতাম। আমরা কেন দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয়, আমার ব্যক্তিগত অভিমত এটা। এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এইটা আমাদের ছাত্র সমাজ সহ আমাদের সবার জন্যই একটা কষ্টকর ব্যাপার। তো আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আমি সেনাবাহিনী নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করছি না। সেই পরিস্থিতি সৃষ্টি হবে কি না সেই পরিস্থিতি তো আমার নির্বাচন কমিশন, আমার শিক্ষক মণ্ডলী তারা করবে না। যারা করবে তারা ওই পর্যায়ে পর্যন্ত নামবে কি না সেই উত্তর তো আসলে আমি দিতে পারবো না আর কি। আমার নিজের কোনো ইচ্ছা নেই যে এখানে আর্মির ইনভলভমেন্ট থাকুক আর কি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করেছি এবং আবারও করি। ওই দিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তাগুলো এসছিল, যে ভাষায় স্লোগান দেয়া হয়েছিল, যারা আছেন তাদের প্রশংসা করি এই কারণে তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মান বোধ আছে তার। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেননি। এটাই ছাত্রছাত্রীদের পরম পাওয়া। কিছু শিক্ষক আছেন এই জঘন্য কথাবার্তা এবং জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে না। আমাদেরও সুযোগ ছিল, তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার। যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুনের ভিতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো। এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নাকি দেবো নাকি তোমাদের পরিচয়? ছাত্রদের দায়িত্ব নিতে হবে। প্রক্টোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না, তারা এক মুহূর্ত চুপ করে থাকে, সব সময় কাজ করেছে এবং কাজ করেছে, সংযম দেখিয়েছে, কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আছি। কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল। যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত। তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে, আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তারপরেও যদি, এটাকে আমি অসভ্যতা ছাড়া আর কোনো কিছু মনে করি না, তারপরেও যদি অসভ্যতা জারি থাকে তাহলে রাকসু নির্বাচন অসভ্যতার শিকার হবে। এটার দায়িত্ব যাদের তাদেরই নিতে হবে। স্যার আমি ডাবল মাস্টার্সের বিষয়টা বাদ গেল। হ্যাঁ, ডাবল মাস্টার্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাইকে শুনতে হবে। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা, এবং এই প্রশ্ন তোলার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। গতকাল দুপুরে একটি ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র ডাবল মাস্টার্সের জন্য একটা আবেদন নিয়ে আসে এবং সেই আবেদনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটি অংশের সুপারিশ আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরেও একটি অংশের সুপারিশ আছে। ভাইস চ্যান্সেলর হিসাবে আমি যেটা মনে করি সেটা সুস্পষ্ট করে দিই, কারণ একই প্রশ্নের উত্তর বারবার দেওয়াটা বিব্রত। ডাবল মাস্টার্সের ইস্যুটা যখন আমার কাছে আসে, আমি এটাকে কমপ্লিটলি একাডেমিক ইস্যু হিসাবে দেখব। কোনো দলের প্রতি অনুরাগ বিরাগ, কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বিরাগ, এটা আমার জায়গা নয় এবং এই কাজ আমি করতে পারি না। আমার কাছে এটা একটা একাডেমিক ইস্যু। এই ইস্যুটা নিয়ে কালকে দুপুরের পর থেকে ছাত্র এবং শিক্ষকদের তরফ থেকে বারংবার যোগাযোগ করা হয়েছে। আমার কথা খুব পরিষ্কার, দিস ইস্যু শুড বি সেটেলড। ইফ সেটেলড, ইট শুড বি সেটেলড অ্যাকাডেমিক্যালি। এবং এর ফলে যে সিদ্ধান্তই হোক না কেন, যদি একাডেমিক সিদ্ধান্ত পর্যন্ত যায়, যে সিদ্ধান্তই হোক না কেন, ইট উইল বি ভ্যালিড ফর অল। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতামতের কারো জন্য এর ভ্যালিডিটি থাকবে না যদি সিদ্ধান্ত হয়। আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। এই মুহূর্তে এর বাইরে আর আমার কোনো কিছুই বলার নেই। আমার কাছে এটা একাডেমিক ইস্যু, আমি এটাকে একাডেমিক্যালি ট্রিট করব।
মাননীয় উপাচার্য, আমি তারিফুল ইসলাম, আরটিভি অনলাইনে কাজ করছি। এদিক থেকে বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল। আপনি বলছিলেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে রুয়া এবং রাকসু দিয়ে যাবেন। আপনি কি রাকসু 1 বছর দিয়ে যাবেন নাকি প্রতি বছরে এটা কন্টিনিউ করবেন? আমি মাসখানেক, খুব বেশি হলে, আমি মনে করি যে আমি খুব বেশি হলে, ইট উইল ডিপেন্ড অন সো মেনি ফ্যাক্টরস। আমি তো খুব বেশি সময় দেখি না, আমার কাজটুকু আমি করতে পারলে খুশি থাকবো। আমার প্রশ্ন ছিল, আপনি যত বছর থাকবেন তত বছর যে প্রতি বছর রাকসু হোক এমন কোনো কিছু করে যাবেন কি? নিশ্চয়ই, আমি মনে করি না আমি আমার যত বছরের সুযোগ আছে, কিন্তু আপনি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করছেন, হাইপোথেটিক্যাল উত্তর থাকলে তো অবশ্যই প্রতি বছর করবো, আমার কমিটমেন্ট, আমি করবো না কেন? মাননীয় উপাচার্য, এদিকে আমি আবু সালেহ সোহেব বলছি, রাজশাহী বিষয় প্রেস ক্লাব থেকে। উনি উনি আগে করেছেন। জি স্যার, আমি মেহেদী হাসান শ্যামল, আমি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি স্যার। আপনি আমাদের সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন ভাই একটা প্রশ্ন করেছিলেন আপনার লিখিত বক্তব্যের ওপরে, এবং সেখানে একটা ওয়ার্ড পুরো ইউনিভার্সিটির একটা অধ্যায় বা একটা ইউনিভার্সিটির ক্যারেক্টার পুরোটাই চলে আসছে। আপনি প্রশ্নোত্তরে একটা জায়গায় বলেছেন যে দুর্নীতির ইস্যুতে রেজিস্ট্রার অফিস এবং দুর্নীতি দমন কমিশন দুজনের সমন্বয় মিলে কাজ করছে, কিন্তু কাজের গতি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। তাহলে সেক্ষেত্রে কি আমরা গণমাধ্যম কর্মীরা ভাববো যে কোনো একটা পক্ষ দুর্নীতি দমন কমিশনকে, স্যার একটু শেষ করি, হেল্প করছেন না, কিংবা সেখানে কোনো কিছু আছে কিনা, এই দায়ভার কি রেজিস্ট্রার উপরে বর্তায় কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নষ্ট কিংবা আপনার শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা ত্রুটি থাকলেও বা প্রেসের ত্রুটি থাকলেও বিশ্ববিদ্যালয় বর্তমান যে সিচুয়েশন আপনি সেটা উপস্থাপন করতে চেয়েছেন। তাহলে এই দায়িত্ব বা এই দায়ভার আপনার পরিষদ, আপনি সহ আপনার পরিষদের পরে আসছে কিনা? যদি এসে থাকে, ব্যর্থতার দায় স্বীকার করবেন কিনা? দায় স্বীকার করলে আপনি স্বপদে বহাল থাকার আসলে আর যৌক্তিকতা কতটুকু? ঠিক, একটু হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে দীর্ঘসূত্রিতা, এইটা ন্যাশনাল ক্যারেক্টার, এটা ন্যাশনাল ক্যারেক্টার। আমি মনে করি না রেজিস্ট্রার অফিস থেকে কোনো ধরনের দেরি করা হচ্ছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ধরা যাক যে সেখান থেকে একটা কোয়েরি করা হচ্ছে, সেটার উত্তর দিতে গেলে যে সমস্ত নথি পাওয়া দরকার, সেই সমস্ত নথি যদি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খুব অর্ডার্ড ওয়েতে নথিগুলো সংরক্ষণ হতো, তাহলে যত তাড়াতাড়ি এই নথিগুলো উনি দিতে পারতেন, সেটা দিতে যে হয়তো অসুবিধা হচ্ছে একদম, এবং সেইটাতে কিছু সময় চলে যাচ্ছে। কাজেই এইটা আমি বলবো যে ডকুমেন্টেশন এবং সিস্টেমেটিক যে আমাদের যে কি বলবো যে এফিসিয়েন্সি যে অভাব, সেইটা আসে, সেটা সব জায়গা থেকেই আসে। আপনি কেন যে কাজটা বিদেশে কয়েক ঘন্টায় হয়, বাংলাদেশে কেন সেটা 7 দিন লাগে? এটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন থাকবে যতদিন এই সমস্যা থাকবে, ততদিন সেই প্রশ্ন থাকবে, কিন্তু রাতারাতি ওনার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। তো এই সমস্ত কারণে দীর্ঘসূত্রিতা তৈরি হয়, এবং এটা একপাক্ষিক না, প্রত্যেকটা দফতরে এই সমস্যাটা হয়। এটা হলো একটা দিক। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, এই যে আবারও আপনি নষ্টের প্রসঙ্গটা নিয়ে আসেন, আসলে আপনাকে সবসময় কন্টেক্সচুয়ালাইজ করতে হয়। আমি কেমব্রিজে ছিলাম, আমি আমেরিকাতে SIUCতে ছিলাম, আমার সারা দুনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকার অভিজ্ঞতা হয়। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়কে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে আমাদের অবস্থা আসলে খুবই করুণ। তখন আর ওই শব্দ নিয়ে আপনার আসলে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। কিন্তু আবার বাস্তবতা কি, আপনি তো আজকে আশা করতে পারবেন না রাজশাহী ইউনিভার্সিটি হার্ভার্ডের স্টাইলে চলবে। কাজেই এই শব্দগুলো আপনার ওই আপেক্ষিক নজরেই দেখতে হবে। বাংলাদেশের কনটেক্সটে রাজশাহী বিশ্ববিদ্যালয় বহু বিশ্ববিদ্যালয়তে অনেক ভালো চলছে, কিন্তু সত্যিকার ভালো চলা বলতে কি বোঝায় আমাদের জানা আছে, যে সত্যিকার ভালো চলা সেইটার কনটেক্সটে যদি বলেন, তাহলে আমরা আসলে পাস মার্ক পেয়েছি এই কথা বলতেও কষ্ট হবে। ব্যর্থতার কথা যদি বলেন, অফকোর্স আপনি আমার ব্যর্থতার কথা কি বলবেন? আমি নিজে প্রতিদিন আমার ব্যর্থতাকে উপলব্ধি করি। আমি যেভাবে যে কাজটা যতদূর নিয়ে যেতে চেয়েছিলাম, আমি তার প্রায় কোনো জায়গাতেই সেই কাজটাকে ততদূর নিয়ে যেতে পারছি না, কিন্তু উই আর ট্রাইং ভেরি হার্ড। আমি যখন সরে যাব, যেটুকু পেরেছি সেটুকু নিয়ে কেউ কিছু বলুক না বলুক, যেটুকু পারিনি সেই ব্যক্তিগত দায় তো আমার থাকবে। সেই ব্যক্তিগত দায় থেকে আপনারা যদি কোনো দিন মুক্তি দিয়ে দেন, আমি নিজে তো আমার নিজেকে মুক্তি দেব না। কাজে ব্যক্তিগত দায়
এড়ানোর একটা বাংলাদেশের ট্র্যাডিশন আছে। বাংলাদেশে তো আর কেউ ব্যর্থ না, সবাই সফল, কিন্তু দেশটা খুব সুন্দর করে চলে না, কিন্তু সবাই সফল না। আমি কখনোই সেই কথা বলবো না। আমি যেভাবে চেয়েছি, শুধু আমি চাইলেই হবে না, পুরো ইকোসিস্টেমটা যদি একরকম না হয় তাহলে আসলে কাজগুলো ঠিক করে করা যায় না। এবং সেই ব্যর্থতা এবং সেই জায়গায় অবশ্যই আমার দায় আছে, এবং সেই দায়কে আমি প্রত্যেক দিনই উপলব্ধি করি। আমি চলে যাব এবং এই দায় আমারই থাকবে।